বছরে বোধহয় 7,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, তাদের এমপ্লয়মেন্ট বেড়েছে। মানে এই যে মানে এক একটা জিনিস বন্ধ হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে না, আপনারা এবার বলছেন যে ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প কি কি ধরনের ক্ষুদ্র শিল্প আজকে পশ্চিমবঙ্গে হয়েছে যদি একটু ভালো করে দেখা যায় বা একটু বোঝা যায়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি অয়নবাবু, আমি ধরুন ম্যাথমেটিক্স এর এমএসসি করেছি, আমি সুইগিতে চাকরি করি, এটাকে আপনি কি এমপ্লয়মেন্ট ধরবেন? তো ডেফিনেটলি নাকি? আমাদের চাকরি করলে তো চাকরি করলে আমি 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 মজা করে বলি, একটা চাকরি একটা বাকরি। চাকরি হচ্ছে পার্মানেন্ট আর বাকরি হচ্ছে পার্মানেন্ট নয়, টেম্পোরারি। আমি আসছি, আমাদের ইকোনমিক্স এর ভাষায় আনএমপ্লয়মেন্ট কে সাইক্লিক্যাল, স্ট্রাকচারাল, ফ্রিকশনাল এরকম কিছু কিছু ভাবে ভাগ করা যায়। এবং আরেকটা কথা বলা হয় যেটা জন রবিনসন বলেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এই কথাটা মাথায় রাখতে হবে, ওটাই কিন্তু এমপ্লয়মেন্ট বলা যায় না। মানে যে ছেলেটা এমএসসি করে, তাহলে না, তাহলে দেবাশিস দা ঠিকই, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝলাম। ইকোনমিক্স এর ভাষায় মানে এত জটিল ভাষা তো সাধারণ মানুষ যারা দেখছেন তারা হয়তো অনেকেই বুঝবেন না, কিন্তু আমি বলছি তাহলে আপনি এই রিপোর্টটা নিয়ে কি বলছেন? রিপোর্টটা নিয়ে কি বলছেন? রিপোর্টেই গলত তাহলে? একটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট নিয়ে কথা বলার আগে আমায় দেখতে হবে তার স্যাম্পল সাইজ কি আছে, কোন স্যাম্পল সাইজের উপর দাঁড়িয়ে ওনারা রিপোর্টটা করেছেন। এটা নিয়ে একটা খুব একটা আমাদের কাগজে, দৈনিক সংবাদপত্রে খুব বড় একটা কথা সুব্রত মার্টিন লিখেছেন, আপনি পড়লে দেখবেন। এবং অনেক 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 এ নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। আসলে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা বোধহয় পুরোটা সঠিক নয়। হ্যাঁ, একটা কথা আছে যেটা হয়তো অব্রবাবুরা একটু অন্যভাবে দেখবেন, সেটা হচ্ছে যে এই সময় প্রচুর স্কুল বন্ধ হয়েছে, কিন্তু আরএসএস পরিচালিত ওই সরস্বতী শিশু মন্দির এর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে, এবং সেগুলো তো কোনো নো অবজেকশন সার্টিফিকেট নেই, এবং সেগুলো চলছে, তৃণমূল সেগুলো আজও বন্ধ করেনি, মানে সরকার সেগুলো বন্ধ করেনি। সেই এমপ্লয়মেন্ট গুলোকেও নিশ্চিত ধরা হচ্ছে। মানে এগুলো এখানে অনেক অনেক একদম না, আমি জুই এইটা এইটা প্রত্যেকে বলছেন, প্রত্যেকেই কিন্তু দুজনেই সীমাবদ্ধ হচ্ছে স্কুলের মধ্যে। তোমরা আর কি কিছু করতে পেরেছো যাতে এনএসএসও এইরকম একটা রিপোর্ট দিয়েছে যে বেকারত্বের হারে সব থেকে কম হচ্ছে গুজরাট এবং তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ? সত্যি তো, কি শিল্প দিতে পেরেছো? আমি একটু পরিসংখ্যান গুলো বলি অয়নদা, তাহলে মনে হয় সুবিধা হবে। সারা দেশের মধ্যে যেখানে আমাদের দেখা যাচ্ছে কর্মসংস্থানের হার প্রায় 45% হ্রাস পেয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। মহিলাদের কর্মসংস্থানে পশ্চিমবঙ্গ এখন নাম্বার 1-এ রয়েছে এই মুহূর্তে। আজকে যদি তোমরা দেখো, বিভিন্ন বিভাগে বিভিন্ন দপ্তরে 1,25,000-এর বেশি কর্মী নিয়োগ করা হয়েছে মহিলা। আমি শুধু মহিলা কর্মীদের কথা বলছি। আজকে যদি তোমরা দেখো, রাজ্য সরকার প্রায় 11,000 প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক 2,000, অধ্যাপক 20,000, গ্রুপ ডি কর্মী এবং 3,000 গ্রুপ সি কর্মী নিয়োগ করা হয়েছে। এগুলো যদি আমরা, কিন্তু বামফ্রন্ট সময় ছিল না, যদি বামফ্রন্টের আমলে একটু পিছিয়ে দেখি, আজকে যারা বলছেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, সব মানে আজকে তৃণমূল আমলে হয়েছে, যদি আমরা দেখি, যদি বামফ্রন্টে আমলে দেখি, তখন থেকেই শূন্যপদটা তখনই ছিল। আজকে নতুন করে কিছু শূন্যপদ না, আমরা শূন্যপদে নিয়োগ করার চেষ্টা করেছি, যেটা ওরা বাধা দিচ্ছে। বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই বহিষ্কারছেন এবং তিনি বাধা দিচ্ছেন, মামলা করছেন, এবং চাকরি বন্ধ করবেন কি করে, এটা নতুন একটা চিন্তা প্রতিদিনই হচ্ছে। আর যদি আপনারা দেখেন, রিসেন্টলি পুলিশেও 8,000 কর্মী নিয়োগ করা হবে, খুব রিসেন্টলি 8,000 কর্মী পুলিশ বিভাগেও নিয়োগ করা হবে। এছাড়াও আমরা ধরুন 7,000 নার্স নিয়োগ করা হয়েছে। আজকে যদি কমিউনিটি স্বাস্থ্যকর্মী 2,000 নিয়োগ করা হয়েছে, 9,493 জন অঙ্গনওয়াড়ি নিয়োগ করা হয়েছে, এবং আপনারা যদি দেখেন অঙ্গনওয়াড়ি সহায়ক যারা, সেই পোস্টেও 13,926 জনকে নিয়োগ করা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আগামী 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে 8,000 নতুন পুলিশ কর্মী যোগ দেবেন কাজে। আজকে আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যেটা করেছি স্টুডেন্টদের জন্য, সেটা অনেকেই জানে না, 5 লক্ষ টাকা করে আমরা কিন্তু সেই ক্রেডিটটা দিচ্ছি, যারা ভবিষ্যতে ওই ক্রেডিট কার্ড নিয়ে কিছু করতে চান, ব্যবসা বা বাণিজ্য কিছু করতে চান। এটা নিয়োগের, এটা চাকরির মধ্যে নয় বিষয়টা। আমি একটু, দুজনেই আঙুল তুলে আছেন। আমি দেবাশিসদার কাছে প্রথম পছন্দ হলো দেবাশিসদাকে। দেবাশিসদা, আপনি নিশ্চয়ই যে তথ্যগুলো দিচ্ছেন বুঝেই বলছেন, আমি আপনার অবগতির জন্য জানাই, এবং এটা বোধহয় আমরা সবাই জানি যে বামপন্থের আমলে কিন্তু আমরা কোনোদিন দেখিনি যে এরকম 1000 দিন ধরে শিক্ষা চুরি গেছে বা বলে লোকে বসে আছে, এবং আমরা এই লজ্জার সম্মুখীন কোনোদিন হই।
কিন্তু আপনার কথা শুনে একটা কথা বলি, আমি আপনার কথা বলার সময় একটা কথা বলি, যে বাংলাদেশ জুই আমি আসবো, জুই আমি আসবো তোমার কাছে, জুই আসবো আমি তোমার কাছে। প্রত্যেকে বক্তব্য রাখুক, প্রত্যেকে বক্তব্য রাখুক, কারণ এখানে সবার সব কথা শোনা যায় না। প্লিজ জুই। তখনকার দিনে পার্টি অফিস ওকে ওকে জুই প্লিজ কুল। তোমার কথাটা বলবে জুই, শেষ করতে দাও দেবাশিস দাকে, তুমি বলবে। হাজার দিন ধরে যারা রাস্তায় বসে আছে তারা কারা? যে চাকরি চুরি হয়ে গেছে, যে পুরো শিক্ষা দপ্তর জেলে, এটা কি বিকাশ ভট্টাচার্য করে দিলেন? এটাও ঘটনা যে বামফ্রন্টের আমলে আমরা কিন্তু দেখিনি এইভাবে চাকরির জন্য বসে থাকতে, এটাও ঘটনা। আমি আসছি অভ্রর কাছে, অভ্র, এই যে বারবার বলা হচ্ছে দেশের কর্মসংস্থান, যেটা বলা হয়েছিল, নরেন্দ্র মোদী যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস প্রতিশ্রুতি একেবারে রাখতে পারেননি। আজকে তাই কি রামকে এত পায়ে ধরতে হচ্ছে, এত রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে হচ্ছে, এত অযোধ্যায় আফিমের মতো ধর্ম নেশা করাতে হচ্ছে? প্রথমেই আপনি যেভাবে বলবো, এইটা দিস ইজ নট দ্য রাইট পার্সপেক্টিভ, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ। আফিমের কথা, এটা তো বামপন্থীরা বলে যে ধর্ম একটা আফিম, কিন্তু আমরা তো সেই সংস্কৃতিতে বিশ্বাসী নই, সেই সংস্কৃতিতে বড় হয়নি। আর রাম মন্দিরের যে বিষয়টা আপনি উত্থাপন করলেন অয়নদা, আমরা প্রত্যেকে অবগত। আমি এই কারণে উত্থাপন করলাম, কর্মসংস্থানটা আগে, চাকরি আগে না রাম মন্দির আগে, সেই জন্য বলছি অয়নদা। এবং কয়েক দশক ধরে ভারতীয় জনতা পার্টি রাম মন্দির নিয়ে আন্দোলন করেছে। আজকে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে রাম মন্দির স্থাপনা হচ্ছে এই 22 তারিখ, সেটা আমরা প্রত্যেকে দেখতে পারবো। আর এই তৃণমূল কংগ্রেস নামক যে হিন্দু বিরোধী দলটা আছে, সাধুদের পিটিয়েছে কয়েকদিন আগে নগ্ন করে, সেই এক্সাম্পলটাও কিন্তু আমরা দেখেছি। আবার 22 তারিখ নাটক করে সংহতি যাত্রা না কিসব করছে, মানে হিন্দু সাধুদের পেটাবে। যাই হোক, কিসের সম্প্রীতি মিছিল? হিন্দু বিরোধী মিছিল। হিন্দু সাধুদেরকে পেটাবে, তারা আসছিল গঙ্গাসাগরের মেলায়, তারপর আবার সম্প্রীতি মিছিল করবে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর হ্যাঁ, রাম মন্দির হয়েছে, আর দরকার হলে কালীঘাটেও আমরা রাম মন্দির করবো, পরিষ্কার করবো। আর কর্মসংস্থানের বিষয়ে যেটা বললেন, আমি আপনার প্রশ্নের পুরো উত্তরটাই দিচ্ছি। কর্মসংস্থানের কথা যেটা বললেন, আপনি অ্যাভারেজ তুলে দেখে নিন। আমি খালি রেলওয়েজের এক্সাম্পলটা দেবো। প্রত্যেক বছরে অন এন অ্যাভারেজ বলছি 50,000-এর উপর চাকরি হয়েছে। আপনি একদম পরিসংখ্যান তুলে দেখে নিন। আর জুইদি যেই পরিসংখ্যান বললেন, আমি বলছি জুইদি যে পরিসংখ্যান বললেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা জনসভা করেন, বলে এই দিয়ে দিলাম 10 লাখ চাকরি, এই দিয়ে দিলাম 5 লাখ চাকরি। উনি এরকম মানে হরিণ লুটের বাতাসা বেরোচ্ছে, এরকম করে 10 লাখ 5 লাখ চাকরি দিয়ে দিলাম, এরকম উনি বলেন। এবার সেই দলের নেত্রী জুইদি, এবার জুইদি যা সব পরিসংখ্যান দিলেন, আমি মনে মনে অ্যাড আপ করছিলাম। ওই না হলো 5 লাখ, না হলো 10 লাখ। জুইদি 10-12 বছরে যদি আপনি কিছু হাজারের পরিসংখ্যান দিলেন, এ তো 1 লাখ 2 লাখে গিয়ে থামবে। আপনারা কি চাকরি দিলেন? 1 লাখ 2 লাখ দিয়েছেন, তার মধ্যে আবার এত দুর্নীতি করেছেন। এখানে দুই সরকারের ক্ষেত্রেই প্রশ্ন আসছে যে চাকরি দিতে বা চাকরির ব্যবস্থা করতে কতটা পেরেছে, কতটা সমর্থ হয়েছে। আর তাই কি লোকসভা নির্বাচনের আগে একমাত্র ইস্যু হচ্ছে রাম? এই রাম ইস্যুটা আগামী 22শে জানুয়ারি পর্যন্ত থাকবে কিন্তু গোটা দেশের আলোচনায়। কালকে কি হয়েছিল, দেবশ্রী চৌধুরী কি বললেন, দেখুন তার পরিপ্রেক্ষিতে গোটা প্যাকেজটা দেখুন। রাজনীতি করব। বিরোধীদের অভিযোগ শেষমেশ মেনেই নিলেন বিজেপি সাংসদ। বিরোধীরা বারবার অভিযোগ করে রামের নামে রাজনীতি করে বিজেপি। এই অভিযোগ স্বীকার করে নিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ। আর তা করতে গিয়ে দেবশ্রী চৌধুরী একেবারে বিস্ফোরক। রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ, সেটা সদর্থক রাজনীতি। আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। শ্রেষ্ঠকে নিয়ে করবো না তো কি চোরকে নিয়ে করব, রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব। আমরা যেটা বারবার দাবি করে আসি যে আমরা শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধার সাথে নতমস্তকে প্রণাম করি, স্মরণে রাখি, আর তারা রামকে নিয়ে সস্তার রাজনীতি করে আর আচরণটা করে রাবণের মতো। এটা তাদের কথার মধ্যে দিয়ে আরো প্রমাণ হলো। আরে রাজনীতিটা মানুষের জন্য করুক, মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ, যেটা বলে ওরা সংবিধানের শপথ নিয়েছে।
22শে জানুয়ারি অযোধ্যায় মেগা ইভেন্ট, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অযোধ্যা জুড়ে সাজো সাজো রং। দেশ জুড়ে এ নিয়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। এরই মাঝে শনিবার মুখ খোলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। জানিয়ে দিয়েছেন তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাবেন না। मूर्ति प्रतिष्ठा को लेकर जो शास्त्र सम्मत विधि निषेध, उनमें लोभ का, भय का, कोई भावुकता का, विवेक का प्रवेश नहीं है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग करना, हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है। भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। অযোধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, তার আগেই রাম মন্দিরের উদ্বোধন বাংলায়। মেদিনীপুর শহরে সোমবার মকর সংক্রান্তির দিন রাম সীতা মন্দিরের উদ্বোধন করেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না, কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? মেদিনীপুরে হিন্দু ভোট চাই তাই রাম মন্দির, পশ্চিমবাংলায় মুসলিম সমাজ বলছে ওরা রেগে যাবে তাই রাম মন্দিরে যাচ্ছেন না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা মনে করেন ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু বিজেপি রুটি কাপড়া और মাকান দিতে ব্যর্থ হয়ে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, উন্নয়নের রাজনীতি না করে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যায়, ধর্ম দিয়ে ভোটের মার্কেটিং করে। এটাই হচ্ছে তফাৎ। নিউজ 18 বাংলা। দেবাশিস দা, আমি যেমন এটা বিশ্বাস করি না যে আমি একটা কার্ল মার্কসের কোট করলাম আর তাতে আমি বামপন্থী সমর্থক হয়ে গেলাম, আবার আমি তৃণমূল বিজেপিকে তো একই দেখছি, পার্থক্য তো কিছু দেখছি না। না, এটাই খুব মজার। দেখুন, রাম বা রামায়ণ আমাদের সবার কাছে খুব প্রিয়। এটা তো আজকের নয়, এটা প্রায় 2000 বছর পুরনো। মানে এটা তো একটা এপিক। এবং আমি যদি খুব ভুল না করি, মানে রামায়ণ যেটা, সেটা তো আমরা গর্ব করি যে রামায়ণ মহাভারত যে এপিক, হয়তো আমি সবাইকে সম্মান দিয়ে বলছি যে ইলিয়ার ওডিসি এর থেকেও হয়তো অনেক বেশি রিচ। এবং রামায়ণের মধ্যে প্রচুর সোশ্যাল বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে এবং সোশ্যাল রেভলিউশনেরও বিভিন্ন কথাবার্তা লেখা আছে, অনেক কিছু আছে। কিন্তু আমার অবাক লাগছে যে বিজেপি